সালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, 49th স্পেশাল বিসিএস এর সাবজেক্টিভ পার্টে স্বাগত জানাচ্ছি। আমি আবু কাউসার। তো আজকে আমাদের আলোচ্য টপিক অ্যালগরিদম। অ্যালগরিদমের ক্লাস ওভারভিউ একটু আমরা দেখি নেই কি কি টপিক আমাদের জন্য অপেক্ষা করছে আজকে, যেগুলো নিয়ে আমরা আসলে একটু বিস্তর আলোচনা করার চেষ্টা করব। অ্যাসিম্পটোটিক নোটেশন খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ হবার সম্ভাবনা অনেক বেশি। এখানে এত ডিপলি পড়া লাগবে না, আসলে 3 প্রকারের নোটেশন আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু দেখে নেবে। এবং কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, এটা অ্যালগরিদমের যে টাইম কমপ্লেক্সিটি, স্পেশালি টাইম কমপ্লেক্সিটিটা আমরা মেজারমেন্ট করি, কোনটা বেস্ট কেস, এভারেজ কেস, ওয়ার্স্ট কেস, সেটা লিনিয়ার সার্চ, সাপোজ বাইনারি সার্চ, বিভিন্ন রকম শর্ট আছে, বা আদার্স অ্যালগরিদমের ক্ষেত্রে সেটা কীরকম হয়। আমি একটা অলরেডি টেবিল তোমাদের প্রোভাইড করেছি, সেই টেবিল থেকে ইনশাল্লাহ দেখে নিবা। আমি এটা থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং 3 প্রকারের অ্যাপ্রোচ আমরা একটু দেখার চেষ্টা করব: ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ, গ্রিডি অ্যাপ্রোচ অ্যান্ড ডাইনামিক প্রোগ্রামিং। তো কোন কোন অ্যাপ্রোচ ব্যবহার করে কোন অ্যালগরিদমগুলো তার কার্যক্রম সম্পন্ন করে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এবং একই সাথে গ্রাফ অ্যালগরিদমের মাধ্যমে শর্টেস্ট পাথ আমরা বের করব। যেমন এক্ষেত্রে আমরা ডায়াস্ট্রা অ্যালগরিদম বের করব। এবং স্প্যানিং ট্রির ক্ষেত্রে মিনিমাম স্প্যানিং ট্রি, সেক্ষেত্রে আমরা দুটো অ্যালগরিদমের মাধ্যমে একদম হাতে কলমে দেখার চেষ্টা করব যে আসলে স্প্যানিং ট্রি কীভাবে গঠন করা যায়, সেটা প্রিমস অ্যালগরিদম এবং ক্রুস্কাল অ্যালগরিদমের মাধ্যমে সরাসরি দেখার চেষ্টা করব। এবং লাস্টের যে পোর্শনটা আছে, অ্যাপ্রক্সিমেশন এবং প্যারালাল অ্যালগরিদম, এটা খুব ইম্পর্টেন্ট না, জাস্ট একটু ধারণা রাখলেই চলবে। ওকে, আমরা আমাদের পড়ায় চলে যাচ্ছি। অ্যাসিম্পটোটিক নোটেশনটা কি? সিম্পল যদি আমি বলি, আমার অ্যালগরিদমের কমপ্লেক্সিটি রিপ্রেজেন্ট করার জন্য যে সকল নোটেশন ব্যবহার করা হয় তাই অ্যাসিম্পটোটিক নোটেশন, দ্যাটস ইট। এখানে 3 প্রকারের নোটেশন আমরা পাবো: বিগ ওমেগা এবং বিগ থেটা। সাধারণত এই 3টা বলবো এবং কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আছে, সেটা আমরা দেখব। সিম্পল যদি আমি একটু বলি, একটা অ্যালগরিদমের একদম আপার বাউন্ড বোঝাইতে বিগ ও নোটেশন ব্যবহার করা হয়। বিগ ওমেগা লোয়ার বাউন্ড বোঝাইতে লোয়ার বাউন্ড, সেক্ষেত্রে আমার বিগ ওমেগা এই নোটেশনটা ব্যবহার করা, এবং বিগ থেটা এই নোটেশনটা ব্যবহার করা হয় এভারেজ কেসের ক্ষেত্রে। ওকে, আমরা সামনে এই ডিটেলস আরো একটু দেখে নেব। যদি আমি বলি সিম্পল, এই 3টা কথাতে আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের হয়তো এখান থেকে 1 মার্ক ইনশাল্লাহ আমরা কমন পেয়েও যেতে পারি, সম্ভাবনা অনেক বেশি। আমরা কোনো ফাংশনের কমপ্লেক্সিটি এফ অফ এন, বিগ অফ জি অফ এন, এটা হবে এখানে হিয়ার একটা শর্ত আমাকে ফিল আপ করতে হবে। যে শর্তটা কি? শর্তটা হলো এখানে এটা স্যাটিসফাই করতে হবে 0 থেকে এফ অফ এন বড় এবং এফ অফ 1 থেকে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই জি অফ এন, এবং এটা অনুযায়ী গ্রো করবে আমার এই ফাংশনটা। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি। সো অ্যাসিম্পটোটিক নোটেশনে আমরা এই লেখচিত্র মাধ্যমে কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারি কোনটা বিগ নোটেশন। ওকে, যদি বিগ ওমেগা নোটেশনের ক্ষেত্রে দেখি, সেম যেটা আমি বলেছি, এটা লোয়ার বাউন্ডকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তো এই জায়গাটাতে অনেকে কনফিউশন থাকে। আমরা যদি সিম্পল চিন্তা করি, ধরো একদম ছোট একটা তুমি একটা ড্রোন ক্রয় করবে, তুমি একটা স্পেসিফিকেশন দাঁড় করাইছো, কিছু স্পেসিফিকেশন দিছো যে হ্যাঁ এর পেরিমিটার কত হবে, কত উচ্চতা করতে হবে, ক্যামেরা রেজুলেশন কত হবে, ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা রেজুলেশন দাঁড় করাইছো, এবং তোমার বাজেট হলো সাপোজ 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে তুমি এই পর্যন্ত চিন্তা করছো যে এর মধ্যেই এটা ক্রয় করা যেতে পারে ভ্যারাইটি করে। তোমার যে ড্রোন ইউজ করে এরকম 2টা বন্ধুর সাথে চিন্তা করছো, একটা পরামর্শ করে নেই, যিনি একটু ভালো মানের ড্রোন করে, সে বললো যে না, এখানে সাপোজ 13,000 টাকা লাগতে পারে। এই 13,000 টাকা হলে এই মানের এই স্পেসিফিকেশনের ড্রোন তুমি পাবা। আরেকজনের কাছে বলা হয়েছে, সে বলছে ওকে
তুমি একটু সে আর একটু যেখান থেকে খুব কম পাওয়া যায় সেই জিনিসগুলো কেনার চেষ্টা করে সে বন্ধুটা সাজেস্ট করলো, তুমি 9,000 টাকায় ড্রোনটা তুমি পাবা। ওকে, এই যে তিনটা ভ্যালু আমি দেখতে পাচ্ছি, এটা হলো আমার লোয়ার বাউন্ড, এটা আমার আপার বাউন্ড, এবং এই যে কাঙ্ক্ষিত যে ভ্যালুটা পাচ্ছি এটা আমার এভারেজ কেস যেটা। ওকে, এটা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে এটার বাস্তব ভিত্তিক সব প্রয়োগে আছে, আমরা ব্যবহার করি, হয়তো আমরা বুঝতে পারি না, সেই জায়গাগুলাই আমরা এই যেহেতু সকল প্রবলেম যেখানে আছে অ্যালগরিদম দ্বারা প্রবলেম কি করি, আমি বিন্যস্ত করি, স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে নিই, তাই না, এটাকে বর্ণনা করি, স্টেপ বাই স্টেপ সাজানো যে একটা প্রবলেমকে অ্যালগরিদমের মাধ্যমে, অ্যালগরিদম যেখানে আছে এটা রান করতে বা এক্সিকিউশন করতে কতটা সময় লাগতেছে, টাইম কমপ্লেক্সিটি, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, সেটা কত অল্প সময় হতে পারে বা অনেক বেশি সময় যাবে, সেগুলাকে আসলে অ্যানালাইসিস করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগ ওমেগা, বিগ ও অ্যান্ড বিগ থেটা নোটেশন। বিগ থেটা নোটেশন আর কিছু নয়, দুইয়ের মাঝামাঝি, দ্যাট মিনস এভারেজ কেস, যদি সংক্ষেপে বলি এটা এভারেজ কেস। তো এভারেজ কেসে আমরা বের করে রিপ্রেজেন্ট করার জন্য মূলত এই বিগ থেটা নোটেশনটা ব্যবহার করা হয়। এখন যদি কমপ্লেক্সিটি হিসাব করি, কমপ্লেক্সিটি সাধারণত দুই প্রকার এটা অ্যালগরিদমের, একটা টাইম কমপ্লেক্সিটি, একটা স্পেস কমপ্লেক্সিটি। আচ্ছা, স্পেস কমপ্লেক্সিটিটা আমার সাধারণত কিসের উপর ডিপেন্ড করে, এই আমরা টাইম সবকিছু এতক্ষণ যা আলোচনা করলাম সবই আসলে টাইম কমপ্লেক্সিটি নিয়ে মূলত আলোচনা করেছি। স্পেস কমপ্লেক্সিটি সেখানে মেমোরিতে কতটুকু জায়গা দখল করতেছে এবং সেটা ভেরিয়েবল এবং ডেটা স্ট্রাকচারের সহ আমার এটা ইনক্লুড করে এটা ডিপেন্ড করতেছে। আচ্ছা, তো এখান থেকে আমার অন্য কিছু আর দেখার দরকার নেই, তিনটা নোটেশন কি কি রকম কাজ করে, এরপরেও যাতে তোমাদের কোনো কষ্ট না হয়, আলাদা না খুঁজতে হয়, আমি অলরেডি একটা দিয়ে রেখেছি, একটু দেখিয়ে দিচ্ছি আমি। এখান থেকে এমসিকিউ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তোমাদের। এখানে কয়েকটা সার্চ, যেমন লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ এবং কয়েকটা শর্ট আমি উল্লেখ করেছি, এবং তাদের বিগো, যেমন ওস্ট কেস আমরা অলরেডি বলে ফেলছি, বেস্ট কেস এবং এভারেজ কেস। একটা উদাহরণ দিই তাহলে আমাদের কাছে আর একটু পরিষ্কার হয়ে যাবে। সাপোজ কিছু ভ্যালু আছে 2, 3, 1, 5, 8, সাপোজ এখানে 5টা এলিমেন্ট দেওয়া আছে, 5 এলিমেন্টস, একটা লিস্ট দেওয়া আছে। আচ্ছা, এখন আমি খুঁজতে যাচ্ছি, সাপোজ আমার কাঙ্ক্ষিত ভ্যালু আমি এখন খুঁজবো, সাপোজ এই লিস্ট থেকে 2 খুঁজবো। একদম ফার্স্টে যখন আমি খোঁজা শুরু করব, এই 2 এর সাথে আমার এই ভ্যালুটা, লিস্টের যে ভ্যালুটা আছে প্রথম ভ্যালুটার সাথে কিন্তু ম্যাচ করে যাচ্ছে, তার মানে এটাই আমাকে রিটার্ন করবে। সো এটা কিন্তু একদম বেস্ট কেস হয়ে গেল, শুরুতে আমি পেয়ে যাচ্ছি, আমার সময়টা খুব কম লাগবে যদি আমি বলি সিম্পল। আচ্ছা, এটা একটা কেস হতে পারে। আমি সেকেন্ড স্টেপে আমি খুঁজতে চাই 9, কথার কথা। আচ্ছা, আমি খুঁজতে চাই কি আমার সার্চিং ভ্যালু 9, কিন্তু আমি লিস্ট খুঁজে দেখলাম প্রতিটা আইটেমের সাথে আমি চেক করছি, চেক করে দেখতেছি যে না, পুরো লিস্টের মধ্যে 9 নেই, তার মানে কি আইটেম ইজ নট ফাউন্ড, তার মানে প্রত্যেকটা আইটেম কিন্তু আমার চেক করতে হয়েছে, এটা একটা ওর্স্ট কেস। অথবা এমন হতে পারে, সাপোজ আমি 8, এই 8 ভ্যালুটাকে আমি সার্চ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু দেখো প্রথমে 2 কে চেক করে 3, 1, 5, সর্বশেষ একদম লাস্ট পজিশনে কিন্তু আমি এটা সার্চ করে পাচ্ছি। সো এটা একটা ওর্স্ট কেস আমাদের ক্ষেত্রে, তাই না, এটা একদম ফার্স্টে আমি পেয়ে যাচ্ছি আর ওটা একদম লাস্টে, আর মিডল যে কোনো ভ্যালু আমি সার্চ করে পেতে পারি, সেটা আমাদের এভারেজ কেস। তো এখানে তোমরা দেখো একদম মিলে যাবে যে যদি একদম শুরুতে আমি পেয়ে যাই আর বেস্ট কেস, তাহলে কি বিগ অফ মানে 1, যেটা আসলে ওমেগা অফ 1 দ্বারা যে ডিনোট করা হয়েছে, তাই না, এবং ওর্স্ট কেস কি, এন সংখ্যক যদি এলিমেন্ট থাকে এন সংখ্যক এলিমেন্টে আমার কি করতে হবে, সার্চ করতে হবে, সেক্ষেত্রে বিগ অফ এন হলো ওর্স্ট কেস, এবং মিডল যে কোনো ভ্যালু হতে পারে, সেক্ষেত্রে থেটা অফ এন এভারেজ কেস। সেম ভাবে তোমরা প্রতিটা এই বেস্ট কেস, এভারেজ কেস এবং ওর্স্ট কেস দেখে নিবা বিভিন্ন সার্চ অ্যালগরিদম এবং
এবং শর্ট অ্যালগরিদমে। আমি ইতিপূর্বে খুব সম্ভবত পূর্বের ক্লাসেও আমি ডেটা স্ট্রাকচারে এই কথাটা বলেছিলাম। এখানে টাইম কমপ্লেক্সিটির কিছু কিছু এখানে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি এই সেম এক্সাম্পলটা আমরা দেখলাম লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমার কি হতে পারে, আইটেমটা একদম ফার্স্টে অবস্থান করতে পারে, লাস্টে অবস্থান করতে পারে, অথবা মিডিলে অবস্থান করতে পারতে পারে, নাও হতে পারে। আচ্ছা, যে জিনিসটা বলেছি সেই জিনিসটার কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা এখানে করেছি। বেস্ট কেসের ক্ষেত্রে দেখো যে প্রথম ফার্স্ট এলিমেন্টটা এরকম হতে পারে, তার টাইম কমপ্লেক্সিটির কথা হবে এটা, এবং ওস্ট কেসের ক্ষেত্রে কি হতে পারে, সেটা আইটেমটা আমার লিস্টের মধ্যে নাও থাকতে পারে, অথবা অর কি হতে পারে, একদম লাস্ট পজিশনে থাকতে পারে। ওকে, সেম জিনিস আমি এই জন্য আর রিপিট করতেছি না। এরপরে আমরা সরাসরি অ্যাপ্রোচে চলে যাই। আমাদের এখানে তিনটা অ্যাপ্রোচ আমরা পড়ব, একদম সিম্পল, একদম সহজ। এখান থেকে অনেক কিছু জানা দরকার নেই যে একটা অ্যাপ্রোচ কিভাবে কাজ করে এবং কোন কোন অ্যালগরিদম এই অ্যাপ্রোচটা ফলো করে, দ্যাটস ইট, এটুকু জানলেই হবে। যে ডিভাইড অ্যান্ড কনকার, আমরা একটা প্রবলেমকে, যত বড় প্রবলেমকে ছোট ছোট সেগমেন্টেশনে ভাগ করে ফেলবো, সাব প্রবলেমে ভাগ করে ফেলবো। যেমন উদাহরণ এখানে দেখতে পাচ্ছ, এটা হলো আমার অরিজিনাল প্রবলেম। এই প্রবলেমটাকে আমি যখন ডিভাইড করব, সাপোজ ছোট ছোট সাব প্রবলেমে আমি ভাগ করে ফেললাম। ওকে, এখন এই প্রত্যেকটা সাব প্রবলেম আমি ইন্ডিপেন্ডেন্টলি, আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, এই সাব প্রবলেমগুলোকে আমি ইন্ডিপেন্ডেন্টলি সলভ করতে পারি। এই ইন্ডিপেন্ডেন্টলি যখন এই যে সলভ করলাম, প্রত্যেকটাকে সলভ করার পরে এবং যখন মার্জ করব তখন ফাইনাল সলিউশনটা আমি পেয়ে যাব। এটা হলো ডিভাইড অ্যান্ড কনকারের অ্যাপ্রোচ। সেম একটা অ্যাপ্রোচ আছে আমরা সামনে দেখব, সেটা হলো ডাইনামিক অ্যালগরিদম। ডাইনামিক অ্যালগরিদম একই রকম ডিভাইড অ্যান্ড কনকারের মতোই, জাস্ট সবগুলোই আমি ছোট ছোট সেগমেন্টেশন ভাগ করব, কিন্তু যখন এই সাব প্রবলেমগুলোকে কিন্তু সাব সলিউশন করতে পারতেছি ইন্ডিপেন্ডেন্টলি, সেখানে ইন্ডিপেন্ডেন্ট করা যায় না, ডিপেন্ডেন্ট একটার সাথে আরেকটা। এটা হলো তাদের বেসিক পার্থক্য। ওকে, এটা ডাইনামিক প্রোগ্রামিং সাথে ডিভাইড অ্যান্ড কনকারের মূল পার্থক্য, সেটা সামনে আসতেছে। এখানে আমার দেখা লাগবে কি, ডিভাইড অ্যান্ড কনকারে যেমন এখানে প্রোজ এন্ড কনস আমি দিয়ে রাখছি, এটা খুব গুরুত্বপূর্ণ না, এবং কোন কোন অ্যাপ্রোচ ব্যবহার করে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসব গ্রিডি অ্যালগরিদমে। গ্রিডি দ্যাট মিনস চতুর, তাই না? আসলে তাই। এখানে কিছু চতুরতার আশ্রয় নেব, যে আশ্রয়ের মাধ্যমে আমরা বিভিন্ন শর্টেস্ট পাথ বের করার জন্য যতগুলো অ্যালগরিদম বের করছি, স্প্যানিং ট্রি বের করার জন্য যে অ্যালগরিদমগুলো আমরা সাধারণত বের করছি, বা বিভিন্ন কালার গ্রাফিং, ম্যাপিং ইত্যাদির জন্য আমরা অনেক অ্যালগরিদম আমরা ইউনিভার্সিটিতে পড়েছি। সো সেগুলোর ম্যাক্সিমাম কিন্তু আসলে এই গ্রিডি অ্যালগরিদমের মাধ্যমে এখানে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, গ্রিডি অ্যাপ্রোচের মাধ্যমে এখানে একটা অপটিমাল সলিউশন বের করার জন্য আমরা আসলে বের করি। তবে এখানে একটা মজার ব্যাপার হলো, ম্যাক্সিমাম হলো রিকারেন্ট প্রসেসটা ব্যবহার করে, মানে ইটারেটিভ মেথডগুলো বেশিরভাগ ব্যবহার করে থাকে। তাহলে কিভাবে ব্যবহার করে আমরা একটু দেখে নিই। এখানে একটা উদাহরণ আমি দিয়েছি, যেমন এখানে সাপোজ 5টা কয়েন আছে, সে ফর এক্সাম্পল 1, 2, 5 and 10। বাট আমরা যখন ম্যাথমেটিক্যাল যখন সলিউশন করতাম, তখন যে সবচেয়ে যে ছোট সেটা দ্বারা কনসিডার করতাম 1। ঠিক আছে, এখানে দিয়ে আমার 18টা কাউন্ট করতে হবে, মানে 1, 2, 5 এবং 10, এই 4টা কয়েন আছে, এটা দিয়ে আমি 18 কয়েন করবো, কাউন্ট করব। তো আমি সবচেয়ে ছোট যদি নেই 1, 1-এর পর তার মানে আর কত কত নিতে হবে, 2 1 আর 2 3, 3 আর 5 8, 8 10 18, আরো থাকতে পারতো। এখানে আমি জাস্ট সময় স্বল্পতার কারণে আমি ছোট অল্প অল্প দিয়ে উদাহরণ দিলাম। তো এটা হলো কাউন্টিং প্রবলেমে এই এই মেথডে অ্যাপ্রোচ করে। আচ্ছা, এখন আমরা তো চিন্তা করব কি, সবচেয়ে যেটা বেস্ট অ্যাপ্রোচটা, যে আমার গ্রিডি অ্যাপ্রোচটা কি করবে, ফোর্সেস দ্য অ্যালগরিদম টু পিক দ্য লার্জেস্ট পসিবল কয়েন, সবচেয়ে যে বড় ওই কয়েনটাকে আমি বাছাই করব, দেন তারপর ছোট। যেমন প্রথমে বাছাই করব 10, 10 যদি হয় তাহলে আমার দরকার কত, 8 দরকার, সেম ওইটা হিসাব করব। 10 চলে আসছে, এখন আমার 8 হলে হচ্ছে, এখন আমি রেজাল্টের সাথে সবসময় চিন্তা করব কত লাগতেছে। এরপরে ভ্যালুটা কত, 5 যদি আমি নিয়ে নেই তাহলে কত লাগতেছে,
10 আর 5 15, তাহলে আমার 3 লাগতেছে। 3-এর পরে আমি এই নিব কত, 3 বের করার জন্য 2 আছে, 2 নিয়ে নিব। ওকে, 2 যদি নেই তাহলে আমার দরকার কত, 1। সেই একটা বের করলে আমার অপটিমাল সলিউশনে কিন্তু আমি আগাচ্ছি, আমরা মেন সলিউশন প্রবলেমটা সলভ করে ফেললাম। তো এই জিনিসটাই কাউন্টিং প্রবলেমে যে অ্যাপ্রোচটা করে, যে সবচেয়ে লিস্ট ভ্যালুটা নিয়ে কাজ করে, আর আমার এখানে গ্রিডি অ্যাপ্রোচের সবচেয়ে লার্জেস্ট ভ্যালুটাকে আমি পিক করার জন্য বলতেছি। এখানে আমরা শর্টেস্ট অ্যালগরিদমের মাধ্যমে আরো মানে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই পড়ছো ডায়াস্ট্রার যে শর্টেস্ট পাথ অ্যালগরিদমের মাধ্যমে যে আমরা শর্টেস্ট পাথ বের করি, সেটা আমরা ইনশাআল্লাহ আজকেই দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ওকে, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু নামগুলো এখানে দেখে রাখবা, যেমন প্রিমস, পুস্কাল, ডায়াস্ট্রাস মিনিমাল স্প্যানিং ট্রির, ম্যাপ কালারিং, ভার্টেক্স কভার ইত্যাদি যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো এই গ্রিডি অ্যাপ্রোচ ব্যবহার করে, ফলো করে। ওকে, এবং এখানে গ্রিডি অ্যাপ্রোচটা আসলে কোন ক্ষেত্রে ফেল হয়, অনেক ক্ষেত্রে ওস্ট কেসটা সে প্রডিউস করে, ওস্ট সলিউশনটা একদম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো না। সাধারণত নেপস্যাকের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়, এবং ট্রাভেলিং সেলসম্যান এই অ্যালগরিদমের ক্ষেত্রে শুধু নামটা জানা থাকলেই হবে, দ্যাটস ইট, আর কোনো কিছু এখানে লাগবে না, এটা ফেল করতে পারে। ওকে, ডাইনামিক প্রোগ্রামিং যেটা আমি অলরেডি বলে ফেলছি, সব সেম ডিভাইড এন্ড কনকারের মতোই সিমিলার, বাট প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হলো আর নট সলভড ইন্ডিপেন্ডেন্টলি, সেম, সিম্পল। আচ্ছা, এখানে যদি আমরা একটু দেখে নেই, তাহলে এখানে শুধু এটা ইম্পর্টেন্ট, আমার কি কি অ্যালগরিদম এই অ্যাপ্রোচটাকে ফলো করে, ম্যাট্রিক্সিয়ান অ্যালগরিদম, ফ্লয়েডের অ্যালগরিদম, নেপস্যাক যেটা আছে অ্যালগরিদমটা ফলো করে, ঠিক আছে, ট্রাভেলিং সেলসম্যান যেটা প্রবলেম ডাইনামিক অ্যাপ্রোচটা ম্যাক্সিমাম ফলো করে। ওকে, তাহলে এরপরেও আমি তোমাদের এখানে অনেক সময় অনেকের বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমি ডাইনামিক, গ্রিডি অ্যান্ড ডিভাইড অ্যান্ড কনকার তিনটা অ্যাপ্রোচেরই ধারণা দিয়েছি একদম সংক্ষেপে বুলেট পয়েন্ট আকারে, এবং শেষে একটু কি ফিট ডিফারেন্সটাও এখানে দিয়ে রাখছি। সো কারো কোনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, আমরা সরাসরি এখানে অনেক বড় একটা প্রবলেম দেওয়া আছে, আমার যেহেতু রিটেনে প্রবলেম আসবে না, বাট কিভাবে কাজ করে একটু কয়েকটা রুলস এবং রেগুলেশন আমরা মানে রুলস রেগুলেশন আমরা যদি জানি, তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। ওকে, আমরা এটা বের করার আগে মিনিমাম স্প্যানিং ট্রির দুইটা প্রবলেম আছে, সেটা সলভ করব, এবং শেষে এই ডায়াস্ট্রার অ্যালগরিদমের মাধ্যমে শর্টেস্ট পাথ আমরা বের করে নেব। ওকে, আমি এটাও তোমাদের এখানে দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, এখানে সময়ের যেহেতু অনেক আসলে একটা ভিডিও অনেক বড় হলে অনেকে বিরক্তি প্রকাশ করো তোমরা, সেই ক্ষেত্রে আমি একটা গ্রাফ ড্র করেছি। আমরা জানি সবাই গ্রাফটা মানে কি, ভার্টেক্স এবং এজের একটা সেট, এবং এই ভার্টেক্স এবং এজ থেকে আমরা একটা ট্রি ড্র করব, যেটা হলো মিনিমাম স্প্যানিং ট্রি। আসলে মিনিমাম স্প্যানিং ট্রি শর্তটা কি, শর্তটা হলো আমরা যে সাবসেটটা বের করব, মানে এটাও তো ভার্টেক্স থাকবে, এজ থাকবে, কিন্তু সেখানে এই ভার্টেক্সটা মূল যে গ্রাফ আছে, মূল গ্রাফের ভার্টেক্সের সমান, যতগুলো গ্রাফ থাকবে, এখানে 7টা থাকলে 7টা, এখানে 10টা থাকলে 10টা। আচ্ছা, এবং এজটা কত থাকবে, যে ভার্টেক্সের যে যতগুলো সংখ্যা আছে তার থেকে একটা কম থাকবে, সেটাই হলো আমার এজের সংখ্যা। আচ্ছা, তো সেক্ষেত্রে কিভাবে বের করতে পারি, আমরা একটা সিম্পল দুইটা তিনটা কথা মনে রাখলে আমরা দুটো অ্যালগরিদম পারবো। আমি একবারে বলে দিই, নো লুপ, কোনো লুপ থাকতে পারবে না, নো মাল্টিপল এজ যদি থাকে, কোনো ভার্টেক্স তো সেম ভার্টেক্স থেকে 8টা ভার্টেক্সের মধ্যে, বা প্যারালাল যদি বলতে পারি, অবলিক প্যারালাল, সেটাকে আমরা বাদ দিয়ে দিব এজ, এবং নো সাইকেল, কোনো সাইকেল গঠন হতে পারবে না। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই আমাদের জন্য, তাহলে সহজ হবে। এটা ফলো করি, এই যে আমার যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফটাকে শুরুতেই আমরা এই শর্তগুলো আমাদের মানতেই হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এটা মিনিমাম স্প্যানিং ট্রির হওয়ার এই শর্তগুলো আমাকে ফলো করতে হবে, যে যেখানে সেলফ
লুপ আছে, সাপোজ এখানে সেলফ লুপ আছে, এখানে একটা সেলফ লুপ দিয়ে দিলাম, এই সেলফ লুপ আর একটা মাল্টিপল এজ আছে এখানে দুইটা, এটা বাদ দিয়ে দিলাম, এখানে 1 2 3 5 যা হোক এটাও দিয়ে দিলাম। ওকে, আমরা একটু দেখি, প্রথমেই নো লুপ, লুপ বাদ যাবে, তার মানে আচ্ছা ই থেকে যদি আমি চিন্তা করি এ বি সি যেভাবে আছে ওইভাবে ড্র করার চেষ্টা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা ওকে, 7 3 8। আচ্ছা এরপরে তোমরা অনেকে চিন্তা করতেছো সাইকেল তো গঠন হচ্ছে না, আমি প্রথমেই এটাকে একদম সরলীকরণ করতেছি, এরপর সাইকেলটা যাতে না হয় সেটা আমরা ব্যবস্থা করব। এখানে তো অলরেডি সাইকেল হিসেবে তৈরি করা আছে, আমরা প্রথমে লুপটাকে বাদ দিয়ে দিব। ওকে, এখানে ডিতে লুপ আছে, লুপটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, থাকলো এটা। দেন এর থেকে বিতে এই ভার্টেক্সে আমি দেখি 5 এবং 6 দুটো ওয়েট আছে এখানে, তাহলে একটা ওয়েটকে আমরা বাদ দিতে হবে। কত ওয়েট রাখবো? আমরা সবচেয়ে শর্টেস্ট যেটা সেটা রাখবো, তার মানে 5কে রাখবো। আচ্ছা, আর এখানে কত রাখবো? 5কে, এখানে 2 এবং 3 আছে, তার মানে আমি বুঝতেছি এখানে আমাদের রাখতে হবে 2। তার মানে আলটিমেটলি কিন্তু একটা সরলীকরণ হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? সিম্পল, পরের ধাপটা যদি আমি চিন্তা করি, পরের ধাপটাই আমাদের এখন কাজ, সবচাইতে ছোট যেটা আছে, ছোট ভ্যালুগুলো নিয়ে ওয়েটগুলো নিয়ে আমরা একটু কাজ করব। যেমন এখানে আমি একটু হলো ইকুয়ালি দেই বি এবং এফ, এবং একই সাথে সি এবং ডি। এখানে দেখতে পাচ্ছি কত আছে? 2। তাহলে আমি একটু সবুজ কালি দিয়ে মার্ক করলাম। এখানে বি যেভাবে আছে ওইভাবে আমি লেখার চেষ্টা করলাম, তাতে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে 2, আর সি এবং ডি এই দুইটা ভার্টেক্সের মধ্যে ওয়েট হলো আমার 2, দুটো পেয়ে গেছে। দেখো এখানে কি এখনো কোনো সাইকেলের সৃষ্টি হয়েছে? না, হয়নি। সেকেন্ড যদি আমি একটু চিন্তা করি, এর পরবর্তী ভ্যালু আছে কত? 3। এই যে 3 দেখতে পাচ্ছি, এখানে 3 আছে, এখানে 3 আছে। ডি থেকে এফ, ওকে, ডি থেকে এফ নিয়ে নিলাম 3, এবং ই থেকে সি 3। এখানেও কিন্তু আমার এখনো পর্যন্ত কোনো লুপের সৃষ্টি হয়নি। থার্ড ওয়ান, 3-এর কাজ শেষ। এখন 5, আমি যদি 5 এই ভ্যালুটা আছে, এবং একটু আরেকটা দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এখানে আমি একটু মিস্টেক করে ফেলছি, এখানে 5 6 এবং এর থেকে বিটা আমি মিস্টেক করে ফেলছি এটা লিখতে। আচ্ছা যাক, এসটা ছিল। ওকে, এখন আমি এর কথা চিন্তা করি, এর থেকে আমার কি কি ভার্টেক্স গেছে? যে 7 4 5 3টা, তার মধ্যে শর্টেস্ট কোনটা? এখানে মানে যদি আমি চিন্তা করি, এই ভ্যালুটা হলো আমার, এরপরে 2 3 নিচ্ছি, এরপর 4 এর কথা যদি চিন্তা করি, এর থেকে 4 ভ্যালুটা কোথায় আসছে? সরি, আমি লাল কালি ব্যবহার করলে ভালো হতো। এর থেকে 4 এর মাধ্যমে আসছে এখানে ডিতে। আচ্ছা, এখন পরবর্তীতে আসে আমি এই 5 ভ্যালু নিয়ে। ওকে, 5 ভ্যালু আমি এর থেকে বিতে গেছি, একটু লক্ষ্য করি, এর থেকে যদি বিতে যায় তাহলে এটাকে আমি নিতে পারবো? তোমরা বলো না, নিতে পারবো না। তাহলে তো একটা সাইকেল হয়ে যায়, এ বি এফ ডি, একটা সাইকেল হয়ে যাচ্ছে, এটা সম্ভব না। তার মানে 5 আমি নিতে পারবো না। ওকে, তার মানে এখন এরপরে আসছে কত ভ্যালু? 7। এই যে 7 এর কথা যেতে করি, ই থেকে ই 7। আচ্ছা, ই থেকে যদি নেই, এটা বুঝতে পারতেছ, ই এ ডি সি, এখানে কিন্তু একটা সাইকেল হয়ে যাচ্ছে, এটা নিতে পারবো না আমরা। তার মানে 7 বাদ। এরপরে 8 যদি আমি চিন্তা করি, যদি 8 দেই তাহলে এ সি ডি, এখানে কিন্তু একটা সাইকেল হয়ে যাচ্ছে, 8ও নিতে পারবো না। এখন এটা হলো আমার কাঙ্ক্ষিত মিনিমাম স্প্যানিং ট্রি, বা সংক্ষেপে লিখি তাহলে সুবিধা হয় এমএসটি। ওকে, এখন আমরা শর্ত চেক করব, আমাদের শর্তটা ফিল আপ করছে কিনা। আমাদের যে নতুন ভার্টেক্স হলো, ভার্টেক্স আগের গ্রাফে কয়টা ভার্টেক্স ছিল? ই 1 2 3 4 5 6, 6টা। আর নতুনটাতে কয়টা? 1 2 3 4 5 6, 6টা। ওকে, তার মানে আগের ভার্টেক্সের সাথে আমার একদম মিল আছে। নতুন এস কয়টা হয়েছে সেটা আমরা দেখব। এস হবে কি? ভার্টেক্সের চাইতে 1
কম, তাহলে এখানে মূল ভার্টেক্স কয়টা, সরি এজ কয়টা? তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি তার মানে আমার ভার্টেক্স ছিল কয়টা? ভার্টেক্স ছিল 6টা। এখানে 6টা থেকে একটা বাদ দিলে 5টা। তাহলে আমরা একটু কাঙ্ক্ষিত দেখে নিই আমাদের এজ কয়টা, 1 2 3 4 5। তাহলে এটা কিন্তু আমাদের মিলে গেছে। ওকে, এরপরে আমি আরেকটা সেম প্রবলেমেরই কুসকাস থিওরেমটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা খুবই সহজ। সেম ওয়েতে নো লুপ, কোনো লুপ থাকবে না, নো মাল্টিপল এজ, কোনো এজ থাকবে না, এবং একই সাথে আমার নো সাইকেল, এবং অন্যান্য শর্তাবলী কিন্তু সেম থাকবে। তাহলে এখান থেকে আমি এটাকে প্রথমে সিম্পলিফিকেশন করে ফেলবো। সিম্পলিফিকেশন করে ফেলি, এ থেকে এ, এখানে বি নেই, সি অ্যান্ড ডি, এফ। ওকে, 7 3, এখানে সবচেয়ে শর্টেস্ট কত? 5 এবং 6 এর মধ্যে, তাহলে 5। এখানে কত? 2। এটা একদম সরলীকরণ করে ফেললাম, 2 8 এবং সাথে 4। ওকে, এখন এখন আমরা কি করতে পারি? একদমই সহজ। আগেরটা যেটা আমরা ছিল প্রিন্স অ্যালগরিদমে, এটা এই পর্যন্ত আমরা সেম বের করে ফেলছি। এখন আমরা দেখব যে কোন ভার্টেক্স থেকে, যেমন বিএফ মানে সবচেয়ে ছোট যেগুলো আছে ছোটগুলো আমরা লিখে ফেলবো। যেমন বিএফ, এখানে ওয়েট কত? 2। সব ছোট সর্বনিম্নগুলো আগে লিখব। সিডি, এখানে পাচ্ছি 2। এর পরবর্তীতে 2 কি আরো আছে? না। এরপর 3 কত? ডিএফ 3। তারপর পাচ্ছি কত? ডিএফ এর পরে 3 কত? আচ্ছা, ইসি, এখানে পাচ্ছি 3। 4 এডি 4। তারপরে 5 এ পাচ্ছি কত? এবি, এ বি, এখানে পাচ্ছি 5। 7 ইএ 7, এবং এসি পাচ্ছি 8। আচ্ছা, লিখে ফেললাম। এখন আমরা বের করব। সিম্পল, একদমই সহজ। আমরা যদি চিন্তা করি যে আমাদের আসলে ভ্যালু কত আসবে, বিএফ, যদি এটার কথা যদি প্রথমে ধরি, এটা নিয়ে নিলাম বি এবং এফ, যেভাবে আছে ভ্যালুটা আমি বসাইলাম 2। এরপর সিডি, আমরা দেখব এখানে কিভাবে আমার লোয়েস্ট ভ্যালু থেকে আমরা কিভাবে আস্তে আস্তে হাইয়েস্ট ভ্যালুর দিকে যাই এবং কিভাবে ডিলিট করি। সিডি, সি এবং ডি যেভাবে ছিল ওইভাবে আমি লিখে ফেললাম, সি এবং ডি কত? 2। এরপরে ডিএফ কত? ডিএফ 3। ওকে, এরপরে পাইলাম কত? ইসি, ইসি এখানে ভ্যালু পাচ্ছি 3। এখনো কিন্তু আমার কোনো সাইকেল গঠিত হয়নি। এরপরে পাইলাম এডি 4। আচ্ছা, এডি 4, ওকে থাকলো। এখন এবি, এবি নিতে যাইয়া দেখি যে এবি এর সাথে বি আমরা কানেক্ট করলে বুঝতে পারতেছি এখানে একটা সাইকেল গঠন হচ্ছে, এ বি এফ ডি একটা সাইকেল গঠন হচ্ছে। সো এটা কি নিতে পারবো? না, নিতে পারবো না, এটা বাদ। এরপর আসলাম ই এ, ই এতেও সেম ঘটনা দেখতে পাচ্ছি যদি কোনো সাইকেল গঠন হয়ে যায়, ই এ ডি সি, সো এটাও নিতে পারবো না। এসি, আচ্ছা এসি নিলেও কিন্তু একটা এখানে এ ডি সি বা এ সি ডি একটা লুপ সরি সাইকেল গঠন হচ্ছে, কিন্তু আমরা কোনো সাইকেল গঠন করতে পারবো না। সো আমার কাঙ্ক্ষিত ইন স্প্যানিংটি কিন্তু বেরিয়ে গেল। সো এটা হলো আমার ক্রুসকাল মেথড অ্যালগরিদম। সো আশা করি তোমাদের যেহেতু রিটেনে এটা আসবে না, বাট এটা ভাইভাতে বা অন্য সময় কিভাবে স্প্যানিং ট্রিগুলো বের করে, কি কি শর্ত ফিল আপ করে, এটা জানা থাকলেই যথেষ্ট, আর অন্য কিছু লাগবে না। ওকে, আমরা পরবর্তীতে একটা শর্টেস্ট
একটা অ্যালগরিদম বের করব, যেটা আমাদের সবচেয়ে ডায়াস্টার অ্যালগরিদম। এই অ্যালগরিদমটা কিভাবে বের করে, এটার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এটা শেষ হবে। আমরা একটু দেখে নেই। সিম্পল এটা বের করার জন্য, যে সাপোজ কোনো একটা ভার্টেক্সের ডি অফ ইউ, মানে ডিস্টেন্স অফ এই ইউ এর একটা যদি ডিস্টেন্স আমরা বের করতে চাই, সাপোজ এটা শর্তটা কি হবে? শর্তটা হলো, শর্তটা আগে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যদি ডিস্টেন্স অফ ইউ এবং এই ইউ থেকে সাপোজ বি, সে ফর এক্সাম্পল এটা ইউ এটা বি ধরে নিচ্ছে জাস্ট তর্কের খাতিরে, তাহলে ইউ থেকে বি তে যেতে যে কস্টিংটা আছে, ওয়েটটা আছে, সেটা যোগ করে অবশ্যই সেটা যদি বি ভার্টেক্সের থেকে আমার এই ডিস্টেন্সটা ছোট হয়, তবেই আমি কি করতে পারবো, এই দুটো ভ্যালুকে যোগ করে এটার সমান আমি বসাইতে পারবো। তখন তার মানে ডিস্টেন্স অফ বি সমান কি হবে, যে ইউ এর যে ডিস্টেন্সটা ছিল এবং ইউ থেকে বি তে যেতে যে কস্ট, সে দুটোকে যোগ করে ফেলবো। ওকে, তার মানে অবশ্যই মাস্ট বি ছোট হতে হবে, এটা একটা শর্ত। এই শর্তটাই আমার এমসিকিউর জন্য যথেষ্ট। তারপরে অনেকে এটা নিয়ে, রাস্টার অ্যালগরিদম নিয়ে অনেকে কোনো কনফিউশন থাকে, সে প্রবলেমটা আমরা ইনশাল্লাহ সলভ করে দেখি। তাহলে আমাদের অ্যালগরিদমের যে প্রবলেমগুলো আছে ইনশাল্লাহ এর মাধ্যমে সলভ হয়ে যাবে। আমি শুরুতে একটা ছক কেটে নেই, এ বি সি ডি ই এফ যা আছে আমরা লিখে নিই, কতগুলো ভার্টেক্স আছে, এ বি সি ডি ই এবং এফ। ওকে, শুরুতে আমরা যে কোনো ভার্টেক্স থেকে শুরু করতে পারি। সাপোজ আমি ইনিশিয়াল ভ্যালু দিলাম, এটা ইনিশিয়াল। ওকে, ইনিশিয়াল যেহেতু এখানে দিয়েছি এটা 0 এবং বাকিগুলোর জন্য যেটা ইনিশিয়াল দিব, আর বাকি ভার্টেক্সগুলোর জন্য ইনফিনিট ভ্যালুটা আমি সেট করে দেব। ওকে, এখন প্রথমে শুরুটা যদি আমি চিন্তা করি, এইটার মধ্যে সবচাইতে ছোট ভ্যালুটা কোনটা? 0। আচ্ছা, এখানে লক্ষ্য রাখতে হবে যে ভার্টেক্স আমি একবার ভিজিট হয়ে যাবে সেটাকে আমরা বাদ দিয়ে দেব, সেজন্য আমি এটা সবুজ কালি ব্যবহার করব, তোমরা যে কোনো একটা সিম্বল ব্যবহার করতে পারো। আচ্ছা, তার মানে 0 সবচাইতে ছোট, এখানে এটাকে ভিজিট করব, দ্যাট মিন্স এটাকে আমরা সবুজ কালি দিয়ে দিলাম, এটা ভিজিট আমার হয়ে গেল। ওকে, এখন এখান থেকে আমরা দেখব, আমরা ডিস্টেন্স হিসাব করব, যেহেতু এটার মূল ভ্যালুটা এখন 0। আচ্ছা, এ থেকে বিতে গেছে কত? 0 আর 14, তার মানে আলটিমেটলি ভ্যালু পাবো কত? বিতে 14। আচ্ছা, সিতে 0 আর 9, 9। এরপর বি তো এখানে নাই, আর এখানে আছে কত? এফ। তো এফ এ কত? 7। 0 আর +7 ইকুয়াল 7। ওকে, আর বাকি যে কাঙ্ক্ষিত ভ্যালুগুলো আছে, যে ভ্যালুটা আছে অপরিত রয়ে গেল। এখন আমি এখানে দেখব আমার সর্বনিম্ন ভ্যালু কোনটা। সর্বনিম্ন ভ্যালুটা হলো 7। এটা অন্য কালিতে করি তাহলে সহজ হবে। ওকে, এখানে কিন্তু আমি 7টাকে বের করে ফেললাম। 7 এর পরে 7টা কার? এফ। সো এখন আমি এখানে ভিজিটেড ভার্টেক্স হিসেবে ভার্টেক্সগুলো এখানে লিখব এফ। এফ থেকে আমরা এখন চিন্তা করা শুরু করব। আচ্ছা, তো এফ এর মূল ভ্যালুটা কত? এফ থেকে আমরা চিন্তা করতে হবে যেটা আমার অলরেডি ভিজিটেড হয়ে গেছে, যেমন এ হয়ে গেছে, সেটা আমি নিব না। তার মানে সিতে যাব এবং ইতে যাব, সোজা কথা। সি, তার মানে এখানে এফ এর নিজস্ব ভ্যালু হচ্ছে 7, সিতে গেলে 7 আর 10 কত? 17। আচ্ছা, সিতে 17, কিন্তু 17-র চাইতে কিন্তু আমি যদি চিন্তা করি 9 ইজ লেস দেন 17, সো এখানে ছোট ভ্যালুটা কত? 9 আছে, 9 লিখবো আমি। না হলে যদি 17-র উপরে কোনো ভ্যালু আসতো সে জায়গায় আমি এটা লিখতাম। সেক্ষেত্রে আমি এখন কত লিখতে পারি? 9। এখানে কিন্তু 17 হবে না, কারণ 9 ছোট যেটা ওইটা আমি বসাইলাম। আচ্ছা, এরপরে
পরের ভ্যালুটা কত আসবে, সির পরে ই, তার মানে 7 আর 15 22, তার মানে ইতে আমি এই পয়েন্টে লিখে ফেললাম 22। আচ্ছা, এখন আমার অন্যান্য ভ্যালুগুলো কোনগুলো ছিল সেটা আমি লিখে ফেলি। আচ্ছা, 14 ইনফিনিটি, এটা থাকলো। এখন পরবর্তী এখানে দেখি যে আমার কোন ভ্যালুটা ছোট। ছোট হলো আমার এই 9। 9 মানে সি, এন্ড সিটাকে আমরা একটু ভিজিট করতে চাই। ওকে, এফটা আমার অলরেডি ভিজিট হয়ে গেছে, এখন সিতে আমি যাচ্ছি। সি থেকে এ এবং এফ অলরেডি হয়ে গেছে, বি এবং ই ধরবো আমি এখন। আচ্ছা, সির কত 9, 9 এবং 2 11, বিতে যাইতে আমার 11 ভ্যালু লাগবে। ওকে, এখানে 14 আছে অলরেডি, 14 11 থেকে 11 14 থেকে কম, সো 11 আমি এখানে লিখে ফেললাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমার এখানে আসতেছে কত, ইতে 9 এবং 11 20, তার মানে ইতে আমার আগে ছিল 22, এখন হয়ে যাবে 20। ওকে, তার মানে কিন্তু আমি অলরেডি পেয়ে যাচ্ছি ভ্যালুগুলো। এটার মধ্যে দুটার মধ্যে কে ছোট, অবশ্যই এই 11 ছোট। 11 মানে বি, এখন বি কে আমি ট্রাভার্স করব। ওকে, বি, বি কে আমি ট্রাভার্স করলাম। এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি এ সি দুইটা কিন্তু হয়ে গেছে, এটা আমার দেখার দরকার নেই, শুধু ডি দেখলে হবে। তার মানে বিতে ভ্যালু হচ্ছে 8, 8 আর 11 কত, 19। আচ্ছা, 8 আর 11 19, তার মানে ডিতে আমি এই 19 ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, 19 দিলাম, 19, এবং এখানে আর কোনো ভ্যালু আছে নাই। আচ্ছা, এখন এই 19 আর এখানে 20 রয়ে গেল। আচ্ছা থাকুক, এই দুইটার মধ্যে ছোট কে, ছোট হলো আমার এই 19 ছোট। তার মানে আলটিমেটলি ডিটাকে যদি আমি এখন ধরি, আমি একটু উপরে নিয়ে নেই তাহলে আর জন্য সুবিধা হবে, এটা নিব। অলরেডি বি ট্রাভার্স অবস্থায় আছে, ভিজিটেড, শুধু বাকি থাকলো ই 6, 19 এবং 6 কত, 25, তার মানে ইতে যাইতে আমার 25, কিন্তু আলটিমেটলি আমার আছে কত, 20। সো এখানে কিন্তু আমি লিখে ফেলতেছি 20, 20 হলে কিন্তু আমার হয়ে যাচ্ছে 20। এখানে লক্ষণীয় ব্যাপার, আর তো কোনো ভ্যালু নাই, তার মানে লাস্ট 20টা ভিজিট হবে ই। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু ভিজিটেড হয়ে গেছে। আচ্ছা, এখন তার মানে আমার যে শর্টেস্ট পাথের ভ্যালুটা কিন্তু 20 অলরেডি, আমরা এটা কিন্তু আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে কিভাবে হয় সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে 20 আমরা দেখব এই 20টা কোথায় আছে, ই। আচ্ছা, ই লিখলাম, এটা ব্যাকট্র্যাকিং এ যদি আগাই তাহলে আমাদের জন্য একদমই সহজ হবে। দেখি, এরপরে ঠিক উপরে চলে যাব, এখানে 20 আছে, যদি অপরিবর্তন না হয় তাহলে উপরে চলে যাব যে পর্যন্ত, এরপরে আছে 22। আচ্ছা, 22 এই সিরিয়ালে সবচেয়ে ছোট কে, 9, 9 মানে কত, সি। আচ্ছা, এখন এই 9 এখানে চলে গেলাম, অপরিবর্তিত এখানে চলে গেলাম, এই রোতে সবচেয়ে ছোট কে, এ, 0, 0 মানে কত, এখানে আছে এতে। সো আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে দেখি এর থেকে সি এবং সি থেকে ই, এর থেকে সি কত, এর থেকে সি হলো 9, এই তোমরা দেখো এর থেকে সি 9, 9 থেকে 9 আর 11 কত, 20। সো এর থেকে 3 9 এবং 11, 11 আর 9 20, আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। তো যা হোক, এটা যদি রিটেনেই হতো আরো বেশি সময় নিয়ে দেখানো যেত, যেহেতু আসলে এমসিকিউ আমাদের এখানে পড়তে হবে, এই থিমটা মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট। শর্টেস্ট পাথ কিভাবে বের করতে পারি এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ওকে, এটার এক্সাম্পলটাও তোমাদের এখানে আমি প্রোভাইড করব, মানে পিডিএফটা তোমরা সব দেখে নিও, যেটা আমি অলরেডি অ্যানোটেট করতেছি, এটা আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওকে, এখানে অলরেডি এটা দেওয়া আছে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম, যদিও আমি এটা স্লাইডে দিয়েছি, পরবর্তীতে আমি বুঝে দেখলাম যে না, এটার দরকার নেই, ঠিক আছে, এটা পড়ার দরকার নেই, বাকি যেগুলো দেখাইছি দ্যাটস এনাফ। ওকে, এখানে এগুলা অনেকটা ইয়ের মধ্যে দেখাইছি, এগুলো কোনো কিছু দরকার নেই, পিএমসি অ্যালগরিদম অলরেডি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বললাম লাস্টে প্যারালাল অ্যালগরিদম এবং একই সাথে
অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। আচ্ছা, সিম্পল অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম হলো নিয়ার অপটিমাল সলিউশনকে সে কি করতে প্রোভাইড করে, ঠিক আছে। যেমন এক্সাম্পল এনপি হার্ট, এই এর মাধ্যমে আমরা বুঝতে পারি। এবং একই সাথে প্যারালাল অ্যালগরিদমটা কিসের জন্য রান করা হয়, ডিজাইন করা হয়, ডিজাইন টু রান অন মাল্টিপল প্রসেসর সিমালটেনিয়াসলি। আচ্ছা, যে কাজগুলাকে আমার ডিভাইড করার মাধ্যমে আরো ফাস্টার এক্সিকিউশন হতে পারে, সেজন্য আসলে মূলত এই প্যারালাল অ্যালগরিদম হয়। আমরা মাল্টিটাস্কিং পড়ছি, প্যারালাল প্রোগ্রামিং পড়ছি বিভিন্ন, যখন বিশেষ করে এই এটা কি বলে অপারেটিং সিস্টেমের কার্যাবলী যখন আসলে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের কার্যাবলী কাজ করে, কিভাবে সিপিইউ গুলা তার কাজকে নির্বাহ করে, সেই প্রসেসে হলো প্যারালাল অ্যালগরিদমটা এই ক্ষেত্রে ডিজাইন করা হয়। সো এখানে এটা লাগবে না, জাস্ট এটা দেখলে হবে তোমাদের সিম্পল, যে আমার যে সিস্টেমগুলো আছে সিস্টেমগুলোকে যে জিপিইউস আর মাল্টিকোর সিপিইউ যেগুলো আছে যে যেরকম ভাবে কাজ করে সেটা হলো প্যারালাল প্রোগ্রামিং নিয়ে। আর অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম তো অলরেডি আমি বলেই ফেললাম, তো এটা খুবই লেস ইম্পর্টেন্ট, এই জন্য এখানে আমি সময় দিচ্ছি না। আচ্ছা, আমার এমসিকিউ পার্টে আমরা এখন চলে যাব। আমি বরাবরের মতো কিছু এমসিকিউ তোমাদের আমি বলে থাকি, এবং এমসিকিউর পুরো একটা শীট আমি দিয়ে রেখেছি, এবং উইথ এক্সপ্লেনেশনটা দেখলেই বুঝতে পারবা কেন এটা হচ্ছে কেন এটা হচ্ছে না। ওকে, এখানে সিম্পল বিগ নোটেশনটা কি রিপ্রেজেন্ট করতেছে? সিম্পল, আমরা এটা অলরেডি বলে ফেলছি, এটা ওয়ার্স্ট কেস, এটা কি আপার বাউন্ড, তাই না? সো বেস্ট কেস তো হতে পারে না, এটা বাদ। এভারেজ কেস তো এটা হতে পারে না, এটা আমরা জানি। লোয়ার বাউন্ড না, তার মানে আলটিমেটলি এটা কিন্তু হয়ে গেছে আপার বাউন্ড অফ টাইম কমপ্লেক্সিটি। ওকে, মানে আমরা প্রত্যেকটা যদি টার্ম আমরা চিন্তা করি তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কি রিপ্রেজেন্ট করে? যে টাইটেস্ট বাউন্ড। ওকে, ফাইন, চমৎকার একটা কথা। মানে লোয়েস্ট, লোয়ার বাউন্ডও না আপার বাউন্ড, মানে দুটাকেই আমরা ধরবে কোন এটা, এই জন্য নামকরণ করছে টাইটেস্ট বাউন্ড বা টাইট বাউন্ড। এটাই আসলে এভারেজ বাউন্ড, যেটা আমরা আসলে থেটা দ্বারা ডিনোট করে ফেলি। ঠিক আছে, অলরেডি তোমরা দেখছো একটা লেখচিত্রের মাধ্যমে দুটো, ঠিক আছে, ফাংশন অফ এন, দুটো জি অফ এন দেখবা C1 এবং C2, এটা দ্বারা আমাদের দেখানো হয়েছে। ওকে, ঠিক আছে, সে কি প্রোভাইড করে? বোথ আপার অ্যান্ড লোয়ার বাউন্ড, মেকিং দ্য টাইটেস্ট বাউন্ড। সিম্পল। আমি মনে করি এক্সপ্লেনেশন যদি একবার দেখো কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এরপরে এখানে বলছে যে টাইম কমপ্লেক্সিটি আসলে বিগ অফ এন স্কোয়ার, এটা আসলে কি ইমপ্লাই করে? আমি একটা তোমাদের রোজ বলে দিই, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। যে কোনো কিছু বুঝতে গেলে এটা বুঝতে পারলে আমাদের হয়তোবা ইনশাল্লাহ এখান থেকে একটা এমসিকিউ থাকতে পারে, যে 1 থেকে লগ এন বড়, সিম্পল। লগ এন থেকে রুট এন বড়, রুট এন থেকে এন বড়, এন থেকে নিচে লিখে দিচ্ছি আমি এন লগ এন বড়, এটা তোমরা অবশ্যই লিখে নিবা, থেকে এন স্কোয়ার, সিম্পল। এরপরে যে গতানুগতিক যে প্রসেস আছে, আচ্ছা, 2 টু দি পাওয়ার এন হতে পারে, এভাবে ভ্যালুগুলো এন টু দি পাওয়ার এন। ওকে, তার মানে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা লিখে নিবা। দেখবা যে এই রিলেটেড একটা চলে আসছে, কারসি থেকে ছোট বা বড় কোন কেস এর মধ্যে পড়ে যায়, ইনশাল্লাহ এটা হয়তো বা এই রিলেশন থেকেই আমরা একটা বের করতে পারবো। আচ্ছা, তো এখানে বলছে if an algorithm has a time complexity of big of n square, what does this imply? Okay, সিম্পল, যে টাইমটা কিভাবে গ্রোস করবে, যেহেতু স্কোয়ার বেসড, তার মানে আমরা বুঝতে পারতেছি ইনপুট সাইজের উইথ দ্য ইনপুট সাইজের কোয়াড্রিক্যালি আমার গ্রো করবে। এরপর এগুলা তো সিম্পল, এগুলো নিয়ে আর না বলি, লোয়ার বাউন্ড অনেকবার বলছি, সেই ওমেগা
এখানে এটাও নিয়ে অলরেডি পড়ছি, আমি বলে দিছি যে লিনিয়ার সার্চের আসলে কমপ্লেক্সিটিটা ওস্ট কেসের ক্ষেত্রে কি হয়, যদি এন সংখ্যক ভ্যালু থাকে, 10টা ভ্যালু থাকে, তাহলে 10টায় আমার যদি দেখতে হয় তাহলে বিগ অফ এন, তাই না? সেটাও তোমরা দেখছো। আর যদি একদম প্রথমে পেয়ে যায় তাহলে বিগ অফ ওয়ান, যেটা কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা পেয়ে যাই সাধারণত। এই যে এই ভ্যালুটা আমি কিন্তু অলরেডি তোমাদের এখানে বলার চেষ্টা করছি, এটা প্রথমে সূত্রের মধ্যে, ঠিক আছে? যে কি গো করবে অ্যাট মোস্ট অ্যাজ ফাস্ট, যে জি অফ এন যত বেশি ফাস্ট করবে এই অনুযায়ী ফাংশন অফ এনটাকে এনটা গ্রো হবে। আচ্ছা, সিম্পল। এটা লেখচিত্র, 3টা লেখচিত্রের মাধ্যমে কিন্তু দেখাইছি। আচ্ছা, এরপরে ওই একই জিনিস এটা বাদ দিয়ে দিলাম, এখানে আর দেখাচ্ছি না। আচ্ছা, এখানে তোমাদের দেখবা যে কয়েকটা আমি অলরেডি প্রায় 15-20টা এখানে তুলে দিয়েছি, এবং বাকিগুলা কিভাবে তোমরা প্র্যাকটিস করবা সেই জিনিসটা আমি এখন চলে যাচ্ছি। আচ্ছা, এখানে তোমরা একটু লক্ষ্য করবা যে আমাদের যে এমসিকিউ পার্টগুলা এখানে সাধারণত আছে, বিশেষ করে আচ্ছা এইখানে আমরা যদি দেখি, যেমন অ্যাসিম্পটোটিক নোটেশন, আমি এগুলা নিয়ে আর দেখাবো না, আমি শুধু বলবো যে আমাদের এখানে একদম লাস্ট পর্যন্ত যে পোর্শনগুলো আছে, যে প্রত্যেকটারে আমি আলাদা আলাদা করে দিছি, যে স্প্যানিং ট্রি কি, যে মিনিমাম স্প্যানিং ট্রি হওয়ার আসলে শর্তটা কি, ঠিক আছে? যে অল ভার্টিসেস উইথ মিনিমাম টোটাল ওয়েট, যেটা অলরেডি আমরা কাজ করছি। সোজা কথা, যেভাবে আমরা অলরেডি কাজ করছি সেই জিনিসটা তোমরা ইজিলি বের করতে পারবা, ইজিলি। আমি শুধু একটু বলবো খুবই সহজ এক্ষেত্রে। এবং একই সাথে আমরা এখানে দেখো যে আমরা আসলে এই এই যে ক্রুস্কাল অ্যালগরিদম মাত্রই আমরা পড়ছি, তাই না? যে মিনিমাম স্প্যানিং ট্রি ক্ষেত্রে বের করতে পারি, পিমস অ্যালগরিদম ব্যবহার করছি, এই দুটাই ব্যবহার করছি, আমরা দুটো অলরেডি উদাহরণ দিচ্ছি। সো আমরা এই উদাহরণটা করার কারণে কিন্তু এমসিকিউ পারতেছি। আমার বলার উদ্দেশ্যটা হলো এক্সপ্লেনেশন গুলা দেখবা তোমরা, এক্সপ্লেনেশন যদি দেখো এবং আমার এই স্লাইডটা ভালো করে দেখো, আমি 3-4টা প্রোভাইড তোমাদের করতেছি, আশা করি কারো কোনো সমস্যা হবে না। যেহেতু এখন একটা অ্যালগোরিদম পড়াইতে লাগে আমার 30 মিনিট 40 মিনিট, যদি আমি ব্রিফ করি সেখানে অনেকগুলো অ্যালগোরিদম, অনেকগুলো নোটেশন, অনেকগুলো এখানে আবার এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করতে হবে। সো এটা এটা নির্দিষ্ট টাইম বাউন্ডের মধ্যে নিয়ে আসতে হয়, সেজন্য আমরা আসলে অনেক কিছু স্কিপ করেছি। তবে আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আমাদের এখানে পড়া হয়ে গেছে, এবং খুব লেস ইম্পর্টেন্ট যেটা তোমাদের একবার চোখ ভুলে গেলে হবে। এবং আমি মনে করি এই এমসিকিউ গুলো যদি কভার করো, কারো কোনো থিওরিতে কোনো কভার থাকবে না, সমস্যা হবে না, ঠিক আছে? এক্সপ্লেনেশন অবশ্যই পড়বা, মাস্ট বি। সেটা হতে হবে ইলিমিনেশন মেথড। আমি আবারও বলি, ইলিমিনেশন মেথডটা ইউজ করবা সবাই, যে কেন হচ্ছে কেন হচ্ছে না, এ কেন হচ্ছে, বি কেন হচ্ছে না, আচ্ছা সি কেন না হওয়ার কারণ কি, ডি কেন না হওয়ার কারণ কি। যখনই একটা হবে বাকি 3টা হবে না, এটা 3টা বাদ যাবে, তখনই তোমার আরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, যদি কোনো সমস্যা কারো থেকে থাকে। আমি এই জন্য বলবো সরাসরি উত্তর না খুঁজে 4টায় ভালো করে পড়া, তাহলে আর কারো কোনো সমস্যা এখানে থাকবে না। তো ধন্যবাদ সকলকে। আমার ইনশাল্লাহ আগামী ক্লাসে সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।